দুই হাতের 10 আঙুলে একতাল এঁটেল মাটি রূপান্তরিত হচ্ছে পুতুলে। বাংলার হারিয়ে যাওয়া মাটির পুতুল। কাঁচা পুতুলে এরপর একটা ছিদ্র করা হয়। কাঁচা পুতুল পুড়িয়ে শেষ পর্যন্ত তৈরি হয় পোড়া মাটির পুতুল, বাঁশির পুতুল। পুতুলের ফুটোয় ফোঁ দিলে বেজে ওঠে বাঁশি। পুতুল তৈরির সময় একটু ভুল হলে বাঁশি বাজবে না। হাওড়ার বেতর বাঁকসারার বাসিন্দা রাজকুমার দেবনাথ দীর্ঘদিন ধরেই তৈরি করেন এই পুতুল। শুনিনি তার কথা। এটা হচ্ছে বাংলার বাঁশি পুতুল। এটা এখন অবলুপ্তির পথে। এটা আমি ছোটোবেলায় শিখেছি এক কাকিমার কাছে। আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে থাকতো, সেইখান থেকেই মানে তার কাছে শেখা। আর এটা আমি 30 বছর ধরে করি এবং বিভিন্ন হস্তশিল্প মেলা, পৌষের মেলা ওইখানে বসি, সেখানে বিক্রি হয়। আর এইটা যাতে নতুন আরও অন্যরকমভাবে করা যায় সেইটা আমি চেষ্টা করছি। আর এইটা যাতে আরও উন্নত মানের করা যায় সেইটা চিন্তাভাবনা আছে। আর পরবর্তী জেনারেশনকে আমি যাতে শিখিয়ে দিতে পারি সেটাও একটা চিন্তাভাবনা আছে। আর এইভাবেই আমি হাওড়া জেলার মানে সাঁতরাগাছিতে এই পুতুলটা তৈরি করি। আর যারা পুতুল সংগ্রহ করে তারা খুব আনন্দ করে এই বাঁশি পুতুল আমার থেকে কিনে নিয়ে যায়। পোড়ামাটির পুতুল ছাড়াও আছে রঙিন পুতুল। ঘোড়ার পিঠে রানী পুতুল দেখে মনে হয় যুদ্ধে যাচ্ছে। কিভাবে শুরু হলো পুতুল তৈরি? এগুলি কীরকম বিক্রি হয়? ভবিষ্যতে কি করতে চান? নানা প্রশ্নের উত্তরে পুতুল শিল্পী রাজকুমার দেবনাথ জানালেন, ছোটো থেকেই আমার এটার প্রতি ভালো লাগা ছিল। আর এটা পূর্বপুরুষ আমাদের বাংলাদেশে থাকতো, সেখান থেকেই আসা। সেইখানে মেলায় বিক্রি হতো এটা। এবার আমার এক দূর সম্পর্কের বন্ধুর মা এটা খেলার ছলে করেছিল, সেইখান থেকেই শেখা। তারপরে আমি এটা রপ্ত করি, শিখি এবং বিভিন্ন মেলায় আমি এটা বিক্রি করেছি মাঝে মাঝে, সব সময় নয়। যেমন পৌষের মেলা শান্তিনিকেতন, হস্তশিল্প মেলা কলকাতায়, তারপরে হাওড়ার মেলা, আর এই ক্যালকাটা প্রেস ক্লাব তারাও প্রতি বছর ডাকে, সেখানেও বিক্রি করেছি। রামকৃষ্ণ মিশন গোল পার্কে সেখানেও বিক্রি করেছি। রবীন্দ্র সদন নন্দন সেখানেও ডাকে প্রতি বছর, সেখানেও বিক্রি করেছি। এইভাবে আমার পরিচিতি। এবার কিছু লোক তারা ফোন করে 2টো 5টা 4টে এরম করে নেয়। এইভাবেই আমার প্রচার। তারপরে কাগজেও বেরিয়েছি। আর এটা 5000 বছর আগের প্রাচীন একটা পদ্ধতি এই তৈরি। তখনও বিক্রি হতো। সিন্ধু সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারোতে এই পুতুল পাওয়া গেছে।
শ্রীরামপুরের স্টেশন শুধু জানত মৌহা গাছ কার প্রতীক্ষায় থাকে। কবির জন্যে ফোটায় সিঁদুর ফুল, অরুণ আলোয় লাজুক হেসে মরে। বনফুলের সেই যে পাগল প্রেমিক নিম গাছকে প্রেমের চিঠি দিল, সেই গল্পটা পড়েনি সে জানি, হয়তো কারো মুখে শুনেছিল। সেই থেকেই সে ভাবত নিঝুম রাতে তার জন্যেও থামবে একটা ট্রেন, সেখান থেকে হঠাৎ কেউ নেমে বলবে তুমি আমার গোপন প্রেম। ভারতীয় শিল্পচর্চার অন্যতম মহারথী। তখন গোটা ইউরোপ তেল রঙের ছবি দিয়েই গোটা দুনিয়া শাসন করতে চাইছে। সেই সঙ্গে স্বাধীনতা পূর্ববর্তী যুগে দেশে কোম্পানি পেইন্টিংয়ের রমরমা। তখন ঠাকুর বাড়ির দুই ভাই পাল্টে দিয়েছিল চিত্রশিল্পের দিশা। ওরিয়েন্টাল আর্ট, জল রঙে আঁকা ছবি এদেশের শুধু চিত্রশিল্পের যুগান্তকারী ইতিহাস হয়েই থাকল না, এই ছবি পরাধীন ভারতে তৈরি করল স্বদেশী ছবির নতুন আঙ্গিক, যার অন্যতম পুরোধা গগনেন্দ্রনাথ ঠাকুর। দেশের কার্টুনের পথিকৃৎ, জলরং এবং মিশ্র মাধ্যমের রূপকারের কাজ দেখলে খুঁজে পাওয়া যায় ভারতীয় চিত্রশিল্পের শিকড়। 30 ও 40 দশকের গগন ঠাকুরের 30টি ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে বালিগঞ্জের একটি বেসরকারি আর্ট গ্যালারিতে। পাহাড়ের নিসর্গ বেশি থাকলেও নানান জায়গায় তাঁর আঁকা ল্যান্ডস্কেপও রয়েছে প্রদর্শনীতে। এই ছবিগুলির আয়োজক আশাতীত হালদার ও প্রভাস কেজরিওয়াল। প্রদর্শনী নিয়ে গ্যালারির পক্ষে প্রভাস কেজরিওয়াল জানালেন, গগনেন্দ্রনাথ খুব একটা ফেমাস শিল্পী ছিলেন। ওনার নামে একটা প্রদর্শনশালা আছে, গগনেন্দ্রনাথ প্রদর্শনশালা। উনি রবীন্দ্রনাথের ভাইপো ছিলেন। ওনার দাদাও খুব ভালো আর্টিস্ট ছিলেন, অবনীন্দ্রনাথ। গগনেন্দ্রনাথের অনেকে বলে বৈশিষ্ট্য হচ্ছে যে উনি সেলফ টট হলে উনি যে কাজ করেছেন তার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেরিয়েছে। উনি এমন ধরন করেছেন যেটা শেখালে করা যেত না। গগনেন্দ্রনাথের আমাদের এখানে 30টা ছবি আছে, মেনলি ল্যান্ডস্কেপ আছে, পাহাড়ের সিন আছে, হিমালয়ান পাহাড় লালচে হয়ে গেছে সকালে বা বিকেলে, আপনার নদী আছে, নদীর মধ্যে নৌকো আছে, বাঙালি ল্যান্ডস্কেপ আছে, মন্দির আছে। গ্যালারিতে ছবি দেখতে এসেছিলেন চিত্রশিল্পী ও সমালোচক অনিন্দ রায়। ল্যান্ডস্কেপ রাখা হয়েছে এবং সেটা পাহাড়ি ল্যান্ডস্কেপ। এইটা
ইম্পর্টেন্ট এই ছবিগুলোর মধ্যে যে এর এনভায়রনমেন্ট, প্রত্যেক কটায় এই সন্ধেবেলায় বা মেঘলা কুয়াশার মধ্যে যে আমাদের প্রকৃতির রূপ কেমন হয় সেটা এত ফাইন টিউনিংয়ে উনি ধরেছেন এবং লাইনের সূক্ষ্ম লাইনের মধ্যে ধরেছেন, যেটা মনে হয় এখনই খুব প্রাসঙ্গিক। এই সময়ও মডার্ন আর্ট নিয়ে যারা আমরা চর্চা করি তারাও কিন্তু একবার করে দেখতে আসি যে উনি এনভায়রনমেন্টের জন্য কত রকম এক্সপেরিমেন্ট করেছিলেন আর কত রকমভাবে বিস্তার করেছিলেন ছবিগুলোকে। চলে গেলেন কবি সাহিত্যিক আশিস সান্যাল। তার পরিবারের পক্ষ থেকে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কবির জীবনের নানা দিক উঠে এসেছে প্রাঙ্গণে সাজানো কোলাজের মাধ্যমে। দৃশ্য শ্রাব্য মাধ্যমে কবির ব্যক্তিগত জীবন তুলে ধরা হয়। তার নিবেদিত সাহিত্য জীবন খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। নতুন কোনো সাহিত্যকর্মীর বই প্রকাশ হোক, অনুষ্ঠানে অংশগ্রহণ হোক, বড় সম্মেলনের আয়োজন করা হোক, সব ব্যাপারেই তার উৎসাহ ছিল অপরিসীম। অন্যান্যদের মধ্যে কবিকে স্মরণ করেন স্নেহাশিস সুর। এমনই একজন মানুষ যিনি নিজের কবিতা লেখা সাহিত্যকর্মের বাইরে আর 10 জনের সাহিত্য প্রতিভার বিকাশের জন্য এবং দেশ বিদেশের সাহিত্যের সঙ্গে এখানকার সাহিত্যিকদের মেলবন্ধনের জন্য আত্মনিয়োগ করেছেন। সাহিত্য সেবায় ওনার এটাই বোধহয় ছিল পরিসরের অন্তর্গত। এটা আমাকে খুব টানত। কবির নাতনি মৃত্তিকা অনুষ্ঠান সম্পর্কে জানালেন, আমার দাদাই আশিস সান্যাল 25শে নভেম্বর চলে গেছেন। আজ আমরা সবাই একত্র হয়েছি তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং সাহিত্যিক আশিস সান্যাল আর ব্যক্তি আশিস সান্যালের বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যারা আজকে এখানে এসে পৌঁছেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা ঋণী।